বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো প্রিয় শিক্ষার্থী, সর্বপ্রথম আমি তোমাদের এই সমাজকর্ম বিভাগ শাহানুমতুল্লাহ কলেজের পক্ষ থেকে এই অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রথমে আমি আমার পরিচয়টা দিতে চাই। আমি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, শাহানুমতুল্লাহ কলেজ, চাঁপাইনবাবগঞ্জ। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি, অর্থাৎ আমি তোমাদের আজকে যে বিষয়টি পড়াবো সেটি হচ্ছে অনার্স তৃতীয় বর্ষের। আমি তোমাদের যে অনার্স তৃতীয় বর্ষের কোর্সটি পড়াই, যে সমাজকর্ম অনুশীলনের তত্ত্বসমূহ, সেই কোর্স থেকেই আজকে আমি তোমাদের আলোচনা করব। অর্থাৎ এই কোর্সের এর আগে আমার 2টা ক্লাস হয়েছে। আজকে আমার এই অধ্যায়ের 3 নম্বর ক্লাস। এই অধ্যায় থেকে আমি তোমাদের আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে সমষ্টি উন্নয়নের কৌশল বা পদ্ধতি সমূহ আলোচনা করো। আরেকটি যেটা থাকবে সেটা সমষ্টি উন্নয়নের প্রক্রিয়া সমূহ আলোচনা করো। এর পূর্বের ক্লাসে আমরা সমষ্টি উন্নয়ন বলতে কি বুঝো, সমষ্টি উন্নয়নের বৈশিষ্ট্য, এগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করবো যে সমষ্টি উন্নয়নের কৌশল বা পদ্ধতি সমূহ আলোচনা করো এবং সমষ্টি উন্নয়নের প্রক্রিয়া সমূহ আলোচনা করো। তো প্রথম আমার যে টপিক সেটা সমষ্টি উন্নয়নের কৌশল বা পদ্ধতিগুলো আলোচনা। তো প্রিয় শিক্ষার্থী, যে সমষ্টির কাঙ্ক্ষিত পরিবর্তন আনয়নের মাধ্যমে তাদের জীবন উন্নয়নের জন্য বেশ কিছু কৌশল বা পদ্ধতি অনুসরণ করা হয়ে থাকে। এক্ষেত্রে জাতিসংঘ যে সোশ্যাল প্রোগ্রেস থ্রু কমিউনিটি ডেভেলপমেন্ট নামক যে প্রকাশনাটি আছে, সেই প্রকাশনাতে এই সমষ্টি উন্নয়নের সাধারণত 5টি কৌশলের কথা উল্লেখ করেছেন এবং এই 5টি যে কৌশল কথা উল্লেখ করেছেন তার মধ্যে প্রথম যেটি কৌশল সেটি হচ্ছে সমষ্টির প্রয়োজন নির্ধারণ ও পরিকল্পনা প্রণয়ন। তাহলে প্রথম যেটা কোনটা হচ্ছে সেটা হচ্ছে যে কি সমষ্টির প্রয়োজন নির্ধারণ ও পরিকল্পনা প্রণয়ন। আরেকটি যেটা পদ্ধতির কথা বা কৌশল কথা বলছে সেটা হচ্ছে যে যোগাযোগ। 3 নম্বরে যেটা বলছে সেটা হচ্ছে যে স্বাবলম্বনের মাধ্যমে সমষ্টির সুযোগ সুবিধা সৃষ্টি। তাহলে 3 নম্বর হচ্ছে যে কি স্বাবলম্বনের মাধ্যমে সমষ্টির সুযোগ সুবিধা সৃষ্টি। 4 নম্বরে যেটা হচ্ছে বাহ্যিক সাহায্য ও বহুমুখী কর্মসূচি উন্নয়ন পদ্ধতি। আর সর্বশেষ যে কৌশলের কথা উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে সমষ্টি উন্নয়ন কার্যক্রমে সমন্বয় সাধন। পরবর্তীতে প্রখ্যাত মনীষী ডেম সমষ্টি উন্নয়নের সাধারণত তিনি 10টি কৌশল বা পদ্ধতির কথা উল্লেখ করেছেন। এই 10টি কৌশল বা পদ্ধতিগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করব অবশ্যই তোমরা এই আলোচনাগুলো মনোযোগ সহকারে শুনবা এবং যে পয়েন্টগুলো থাকবে সেই পয়েন্টগুলো অবশ্যই খাতায় এন্ট্রি করবা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথম যে কৌশল বা পদ্ধতি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি সমষ্টি সম্পর্কে ধারণা অর্জন। সমষ্টি উন্নয়নের জন্য প্রয়োজন কাঙ্ক্ষিত জনসমষ্টি সম্পর্কে ধারণা অর্জন। কেননা যে সমষ্টিকে কেন্দ্র করে উন্নয়ন প্রক্রিয়া সম্পন্ন করা হবে তার সম্পর্কে সাধারণত কি সম্যক ধারণা না থাকলে কি হয়, উন্নয়ন
যে কার্যক্রম তা ফলপ্রসূ নাও হতে পারে। সেজন্য সমষ্টি সম্পর্কে ধারণা অর্জন সমষ্টি উন্নয়নের গুরুত্বপূর্ণ কৌশল হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। সমষ্টি উন্নয়নের আরেকটি যেটি গুরুত্বপূর্ণ কৌশল বা পদ্ধতি, সেটা হচ্ছে সমষ্টির যাবতীয় তথ্য সংগ্রহ করা। সমাজ ও স্থান, কাল বা পাত্র ভেদে সমষ্টির প্রয়োজন ও সমস্যা সাধারণত কি হয়ে থাকে, ভিন্ন হয়ে থাকে। তাই সমষ্টির উন্নয়নের জন্য প্রয়োজন কাঙ্ক্ষিত জনসমষ্টি সম্পর্কে যাবতীয় তথ্য সংগ্রহ করা, যার প্রেক্ষিতেই উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা কি হয়ে থাকে, সহজ হয়ে থাকে। আমরা আরেকটি যেটি দেখব, সেটা হচ্ছে সমষ্টির প্রয়োজন নির্ধারণ ও পরিকল্পনা প্রণয়ন। অর্থাৎ এই সমষ্টি প্রয়োজন নির্ধারণ ও পরিকল্পনা প্রণয়ন সমষ্টি উন্নয়ন একটি গুরুত্বপূর্ণ কৌশল হিসেবে বিবেচিত করা হয়ে থাকে। এখানে দেখা গেছে যে সমষ্টির প্রয়োজন অর্থাৎ যে সমস্যাগুলো থাকবে সেগুলো চিহ্নিত করা এবং তাদের সম্পদের আলোকে তা সমাধানের জন্য পরিকল্পনা প্রণয়ন করা হয়ে থাকে। এসব ক্ষেত্রে সাধারণত ওই সমষ্টি সম্পর্কে ধারণা লাভের জন্য সমষ্টিতে বিভিন্ন প্রকার জরিপ করা হয়, আলোচনা করা হয় এবং বিভিন্ন যে অফিসগুলো আছে সেখানে সরকারি অফিস হতে পারে, আবার বেসরকারি অফিস হতে পারে। এই অফিসের সংরক্ষিত রেকর্ড পত্র, পর্যবেক্ষণ প্রভৃতি ব্যবহার করা সাধারণত এখানে গ্রহণ করা হয়ে থাকে এবং এক্ষেত্রে সমষ্টির যে আত্মনিয়ন্ত্রণের যে অধিকার ও সক্রিয় অংশগ্রহণের ভিত্তিতে সমষ্টি উন্নয়ন পরিকল্পনা সাধারণত কি করা হয়, গ্রহণ করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে 4 নম্বর যে কৌশলটি দেখি সেটা হচ্ছে যে স্থানীয় নেতা চিহ্নিতকরণ। কোন জনসমষ্টির উন্নয়নের নেতৃত্ব একটি দেখা যাচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানি যে একজন দক্ষ নেতার নেতৃত্বে সমষ্টি উন্নয়ন কার্যক্রমকে ফলপ্রসূতার দিকে সাধারণত এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়ে থাকে। তাই যে সমষ্টির জন্য উন্নয়ন গ্রহণ করা হবে সেই সমষ্টির নেতাকে চিহ্নিত করে উন্নয়ন কাজে সংশ্লিষ্ট করা এখানে দেখা যাচ্ছে যে একটা গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। আমরা 5 নম্বর যেটা দেখি যে যোগাযোগ। তথ্য আদান প্রদানের একটি দ্বিমুখী প্রক্রিয়া হচ্ছে কি, যোগাযোগ। সমষ্টি উন্নয়নের ক্ষেত্রে সমষ্টির জনগণ ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে বা প্রতিষ্ঠানের মধ্যে সাধারণত যোগাযোগ রক্ষা করা অনেক সময় প্রয়োজন দেখা দেয়। এই যোগাযোগ সাধারণত লিখিত হতে পারে, আবার অলিখিত হতে পারে। তাছাড়া যোগাযোগ এই যোগাযোগ ছাড়া সমষ্টি উন্নয়ন কার্যক্রম সাধারণত কি ত্বরান্বিত করা অনেক সময় সম্ভব হয় না। তাই যোগাযোগকে সমষ্টি উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ কৌশল বা পদ্ধতি হিসাবে চিহ্নিত করা হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা 6 নম্বর যেটি কৌশল বা পদ্ধতি দেখি যে সমষ্টির সমস্যাদের সম্পর্কে উপলব্ধি আনয়ন। সমষ্টির সমস্যাকে মোকাবিলা করার জন্য সমষ্টি যারা যেসব জনসাধারণ বাস করবে তাদের মাঝে সমস্যা সম্পর্কে কি করতে হবে, মানে সচেতনতা সৃষ্টি করতে হবে। এছাড়াও এই সম্পর্কে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের যারা প্রতিনিধি বা যেসব সমাজকর্মীরা থাকে তাদেরকেও এই সমস্যা সম্পর্কে সম্যক ধারণা রাখতে হয়। এরূপ সমস্যা সমাধান বা এরূপ সমস্যা উপলব্ধি কৌশল মাধ্যমে সাধারণত একটি সমষ্টির উন্নয়ন পরিকল্পনা কি যুক্তিসঙ্গত হয়ে থাকে। 7 নম্বর আমরা যেটি দেখি যে সমষ্টি উন্নয়নের আরেকটি গুরুত্বপূর্ণ যে কৌশল সেটা হচ্ছে কি সমষ্টির জনসাধারণের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তোলা। সমষ্টির
এই সাধারণত যে সমস্ত জনগণ বাস করবে তারা যাতে তাদের এই জনসমষ্টি উন্নয়নে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে, সেই অংশগ্রহণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, যাতে করে তাদের মাঝে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রক্রিয়া সৃষ্টি হয়। এতে করে সমষ্টির সমাধানে তারা মানে এগিয়ে আসবে। আরেকটি আমরা যেটা দেখি যে স্বাবলম্বনের মাধ্যমে সুযোগ সুবিধা সৃষ্টি, অর্থাৎ এক্ষেত্রে একটি জনসমষ্টির উন্নয়ন প্রক্রিয়ার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে রাস্তাঘাট নির্মাণ, ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষণাবেক্ষণ, সরকারি সম্পদের যথাযথ ব্যবহার, আরেকটা দেখা যায় যে গোচারণ ভূমি সংরক্ষণ প্রভৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা দেখা দেয়। এসব কাজে সম্মিলিতভাবে অংশগ্রহণ করলে তাদের মাঝে বিভিন্ন যে সুযোগ সুবিধা সেগুলো সাধারণত কি হয়, বৃদ্ধি পায়। আরেকটা আমরা যেটা দেখি যে বাহ্যিক সাহায্য ও বহুমুখী উন্নয়ন। সমষ্টি উন্নয়নের যে আরেকটি উল্লেখযোগ্য কৌশল বা আমরা পদ্ধতি করে থাকি যে বাহ্যিক সাহায্য ও বহুমুখী উন্নয়ন। কেননা সমষ্টি উন্নয়নের লক্ষ্য হলো সরকারি ও বেসরকারি সাহায্যের মাধ্যমে সমষ্টির সার্বিক উন্নতি সাধন করা। সরকার কিংবা জনগণের কারো একার পক্ষে কিন্তু এই কর্মসূচিগুলো বাস্তবায়ন করা কি অনেক সময় কঠিন হয়ে পড়ে বা সম্ভব হয় না। তাই সরকারি ও বেসরকারি যে বহুমুখী প্রক্রিয়ার উন্নয়নে সবার অংশগ্রহণ অত্যন্ত কি অর্থবহ ভূমিকা পালন করে থাকে। প্রিয় শিক্ষার্থী, আমরা সর্বশেষ যেটি দেখব এই যে সমষ্টি উন্নয়নের কৌশল বা পদ্ধতি সমূহ, সেটি হচ্ছে সমষ্টির উন্নয়ন কার্যাবলীর মাঝে সমন্বয়। অর্থাৎ সমষ্টি উন্নয়নের অন্যতম যে কৌশল সেটি হচ্ছে যে সমষ্টি উন্নয়ন প্রক্রিয়াগুলোর মাঝে সমন্বয় সাধন করা। কেননা কোনো দেখা গেছে যে বিচ্ছিন্ন বা অসংগঠিত কার্যক্রম উন্নয়ন প্রক্রিয়াকে দেখা যাচ্ছে কি ত্বরান্বিত করে রাখতে পারে না। এই জন্য প্রয়োজন উন্নয়ন প্রক্রিয়ার সকল কার্যক্রমের মধ্যে একটা কি সমন্বয় সাধন। আর তাই সমষ্টি উন্নয়নের কৌশলগুলোর মধ্যে এই কৌশলটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রিয় শিক্ষার্থী, এই ছিল সমষ্টি উন্নয়নের কৌশল ও বা পদ্ধতি সমূহ। এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে সমষ্টি উন্নয়নের প্রক্রিয়া। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আশা করব তোমরা এই ক্লাসগুলো অবশ্যই মনোযোগ সহকারে শুনবা এবং যে পয়েন্টগুলো থাকবে সেই পয়েন্টগুলো অবশ্যই তোমরা খাতায় এন্ট্রি করবা। তাহলে এই পর্যায়ে আমরা দেখি সমষ্টি উন্নয়নের প্রক্রিয়া কি কি সাধারণত সমষ্টি উন্নয়নের প্রক্রিয়া রয়েছে। আমরা এই সমাজকর্মের যে পদ্ধতি, কয়টা পদ্ধতি আমরা জানি? সমাজকর্মের দুইটা পদ্ধতি, একটা হচ্ছে মৌলিক পদ্ধতি এবং একটা হচ্ছে কি সহায়ক পদ্ধতি। এই যে মৌলিক পদ্ধতি হচ্ছে তিনটা, একটা হচ্ছে ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম এবং সমষ্টি সমাজকর্ম, অর্থাৎ সমষ্টি উন্নয়ন ও সমষ্টি সংগঠন। এই সমষ্টি উন্নয়ন হচ্ছে স্থবির ও অনুন্নত জনগোষ্ঠীর নিজস্ব কর্ম প্রচেষ্টা বা সরকারি প্রচেষ্টায় এমন এক প্রক্রিয়া যার দ্বারা তাদের সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অবস্থার অপেক্ষাকৃত কি উন্নয়ন ঘটে। সমষ্টি উন্নয়নের বেশ কিছু প্রক্রিয়া রয়েছে যেগুলো আমরা এখন আলোচনা করব। সমষ্টি উন্নয়নের প্রথম বা 1 নম্বর যেটা প্রক্রিয়া সেটি হচ্ছে যে সামষ্টিক অর্থনৈতিক উন্নয়ন। প্রিয় শিক্ষার্থীরা,
সামষ্টিক অর্থনৈতিক উন্নয়ন হলো সমষ্টি উন্নয়নের এমন একটি প্রক্রিয়া যেখানে সরকারি ও ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত প্রতিষ্ঠানগুলো সমন্বিত হয়ে সমষ্টি ভিত্তিক শিল্প প্রতিষ্ঠান ও বাজার ব্যবস্থা গড়ে ওঠে। এক্ষেত্রে সামাজিক উন্নয়ন কি হয়, দীর্ঘস্থায়ী করার জন্য স্থানীয় সম্পদের ব্যবহারের মাধ্যমে বিভিন্ন অর্থনৈতিক যে সুযোগ সুবিধাগুলো আছে সেই সুযোগ সুবিধাগুলো বৃদ্ধি করা হয়ে থাকে। সমষ্টি উন্নয়নের আরেকটি যেটি 2 নম্বর যেটি আমরা প্রক্রিয়া দেখি সেটা হচ্ছে যে সামষ্টিক ক্ষমতা গঠন কাঠামো। সমষ্টির এই ক্ষমতা গঠন কাঠামো বা গঠনের জন্য সরকার বিভিন্ন যে বেসরকারি সংস্থাগুলো বা এনজিও গুলো আছে সেই এনজিওর সমন্বিত কর্মতৎপরতা চালায়। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্থবির জনসমষ্টিকে চিহ্নিত করে তাদের ক্ষমতা বৃদ্ধির জন্য বিভিন্ন বিষয়ে কি করা হয়, শিক্ষা, প্রশিক্ষণ সহ বিভিন্ন সময় ঋণ প্রদান করা হয়ে থাকে। এক্ষেত্রে যাবতীয় সাধারণত তাদের ক্ষমতা বৃদ্ধির জন্য ইউএনডিপি সাধারণত 3টি দৃষ্টিভঙ্গির কথা উল্লেখ করেছেন। সেক্ষেত্রে 1 নম্বর যেটা বলেছেন সেটি হচ্ছে যে ব্যক্তিগত অংশগ্রহণ, আর প্রাতিষ্ঠানিক অংশগ্রহণ, আর 3 নম্বর হচ্ছে কি সামাজিক অংশগ্রহণ। অর্থাৎ সমষ্টির সামর্থ্য বৃদ্ধির জন্য ইউএনডিপি 3টি দৃষ্টিভঙ্গির কথা উল্লেখ করেছেন। একটা হচ্ছে 1 নম্বর যেটা হচ্ছে কি ব্যক্তিগত অংশগ্রহণ, আরেকটি হচ্ছে কি প্রাতিষ্ঠানিক অংশগ্রহণ, আরেকটি হচ্ছে সামাজিক অংশগ্রহণ। আমরা 3 নম্বর যেটা প্রক্রিয়া দেখি সেটা হচ্ছে যে সামাজিক পুঁজি গঠন। সমষ্টি উন্নয়নের আরেকটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হচ্ছে সামাজিক পুঁজি গঠন করা। কেননা আমরা জানি যে এই পুঁজি সাধারণত তাদের সিদ্ধান্তের ক্ষমতা বৃদ্ধি সহ আর্থসামাজিক উন্নয়ন ঘটাতে কি করে সহায়তা করে থাকে। তাছাড়া সমষ্টি উন্নয়নকে সাধারণত পিছিয়ে পড়া যে জনগোষ্ঠী আছে তাদের অগ্রবর্তী জনগোষ্ঠীর সাধারণত সমকক্ষ রূপে গ্রহণ করা হয়ে থাকে। এক্ষেত্রে সামাজিক পুঁজি গঠন সমষ্টির উৎপাদন ও আয়মূলক কাজের সাধারণত অবতারণা দিতে পারে। আমরা 4 নম্বর যেটি দেখি সেটা হচ্ছে অহিংস প্রত্যক্ষ আন্দোলন। সমষ্টি উন্নয়নের প্রক্রিয়াগুলোর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হচ্ছে অহিংস প্রত্যক্ষ আন্দোলন। অর্থাৎ এখানে অহিংস প্রত্যক্ষ আন্দোলন হলো যে কোন প্রকার সহিংস ছাড়াই সত্য ও ন্যায়ের ভিত্তিতে আন্দোলন চালিয়ে যাওয়া। আবার বলি যে অহিংস আন্দোলন যেটা হচ্ছে সেটা হচ্ছে কি কোন প্রকার সহিংসতা ছাড়াই সত্য ও ন্যায়ের ভিত্তিতে আন্দোলন চালিয়ে যাওয়া। আর এক্ষেত্রে আমরা এই অহিংস আন্দোলনের যদি বলে মানে মূল যেটা আমরা প্রভাবটা দেখি সেটা হচ্ছে যে বা এই অহিংস আন্দোলনের আমরা যদি একজন প্রকৃষ্ট উদাহরণ দিতে যাই সেটা হচ্ছে পার্শ্ববর্তী দেশ আমাদের যে ভারত আছে সেই ভারতের একজন প্রিয় নেতা সেটা হচ্ছে মহাত্মা গান্ধী। সেই সহিংস আন্দোলনের তিনি নেতৃত্ব দিয়েছিলেন। এই আন্দোলনের মূল কথাই ছিল সেটা হচ্ছে কি সহিংস ছাড়াই কি সত্য ও ন্যায়ের ভিত্তিতে আন্দোলন চালিয়ে যাওয়া। কেননা জনসমষ্টিকে তাদের অধিকার পাওয়ার জন্য অনেক সময় আন্দোলন করতে হয়। আর এরূপ আন্দোলন যদি সহিংস হয় তাহলে তা অনেক সময় কি ভিন্ন খাতে প্রবাহিত হতে পারে। তাই সমষ্টি উন্নয়নের আন্দোলন যাতে অহিংস হয় সেটি থেকে গুরুত্বপূর্ণ, সেজন্য এটি এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হিসাবে চিহ্নিত করা হয়ে থাকে।
আমরা আরেকটি যেটি দেখি সেটা যে সম্পদ ভিত্তিক সমষ্টি উন্নয়ন, অর্থাৎ সমষ্টি উন্নয়নের অন্যতম যেটা প্রক্রিয়া সেটা হচ্ছে সম্পদ ভিত্তিক সমষ্টি উন্নয়ন। সামষ্টিক পর্যায়ে বিভিন্ন এক্ষেত্রে যে ব্যক্তিগত, সামাজিক, সামষ্টিক, এক্ষেত্রে যে বস্তুগত বা অবস্তুগত অনেক সম্পদ থাকে, এই সম্পদ সমূহের যথাযথ প্রয়োগের মাধ্যমে সমষ্টির উন্নয়ন নিশ্চিত করা যায়। আর এই জন্য সমষ্টি উন্নয়ন প্রক্রিয়া হিসাবে সমষ্টির সম্পদ সমূহকে চিহ্নিত করে সেই অনুযায়ী উন্নয়ন কার্যক্রম সাধারণত গ্রহণ করা হয়ে থাকে। সমষ্টি উন্নয়নের আরেকটা যেটা আমরা প্রক্রিয়া দেখি সেটি হলো আস্থাভিত্তিক সমষ্টি উন্নয়ন। সমষ্টি উন্নয়ন কার্যক্রম সমষ্টির যে সমস্ত জনগণ বাস করে, সমষ্টির উন্নয়নে আস্থা না থাকলে তা কাঙ্ক্ষিত ফলাফল বয়ে আনতে পারে না। আমরা যদি উদাহরণ হিসাবে দেখি যে 1970 সালে খ্রিস্টান ধর্মের চ্যারিটিগুলোতে এই ধরনের কার্যক্রমের সূত্রপাত ঘটে, যেখানে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মানবীয় সেবা, উন্নয়ন, পরামর্শ প্রভৃতি ক্ষেত্রে এই প্রসারতা লাভ করে। তাছাড়া সমষ্টি উন্নয়নের কার্যক্রমে যদি সমষ্টির আস্থা না থাকে তাহলে সমষ্টির জনগণ সেখানে কিভাবে স্বতঃস্ফূর্তভাবে সেই কার্যক্রমে অংশগ্রহণ করবে না। তাই আস্থাভিত্তিক সমষ্টি উন্নয়নকে সমষ্টি উন্নয়নের একটি প্রক্রিয়া হিসাবে বিবেচনা করা হয়। সমষ্টি উন্নয়ন আরেকটি প্রক্রিয়া হলো সমষ্টি ভিত্তিক অংশগ্রহণমূলক গবেষণা। কেননা এই গবেষণা এমন একটি প্রক্রিয়া যার দ্বারা বর্তমান সমস্যার বিশ্লেষণ ও সমাধান কি করা হয়, নির্ধারণ করা হয়। এই গবেষণার মাধ্যমে কি করা হচ্ছে যে বর্তমান যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো বিশ্লেষণ ও সমাধান নির্ণয় করা হয়। এমনকি এর দ্বারা ভবিষ্যৎ সমস্যার এখানে দেখা যায় পূর্বাভাসও জানা যায়। আর তাই সমষ্টি উন্নয়নের ক্ষেত্রে এরূপ গবেষণার সমষ্টি অংশগ্রহণ ও সহযোগিতা আবশ্যক হয়ে পড়ে। প্রিয় শিক্ষার্থী, আমরা 8 নম্বর যেটা দেখি সেটা হচ্ছে যে বাস্তুসংস্থানের টেকসই উন্নয়ন। বাস্তুসংস্থানের টেকসই, মানে বাস্তুসংস্থান বলতে কি বুঝবো? বাস্তুসংস্থান কি? বাস্তুসংস্থানটা হচ্ছে জীব ও পরিবেশের মধ্যে একটি আন্তঃসম্পর্ক বজায় রাখা বা বজায় থাকা। এখানে মানুষের প্রাত্যহিক জীবনযাত্রার বিভিন্ন ক্ষেত্রে বাস্তুসংস্থানের সাধারণত সংশ্লিষ্ট আমরা দেখি বা সংশ্লিষ্ট বিদ্যমান। মূলত বাস্তুসংস্থানের ভারসাম্যের উপর মানব পরিবেশ প্রভাবিত হয়। এই জন্য সমষ্টি উন্নয়নের ক্ষেত্রে বাস্তুসংস্থানের টেকসই উন্নয়নকে গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়। তাছাড়া বাস্তুসংস্থানের টেকসই উন্নয়ন ছাড়া সাধারণত জীব ও পরিবেশের ভারসাম্য কি বজায় রাখা সম্ভব হয় না। আর তাই সমষ্টি উন্নয়নের ক্ষেত্রে এই উন্নয়নের ক্ষেত্রে বাস্তুসংস্থানের টেকসই উন্নয়নকে অন্যতম প্রক্রিয়া হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। সামষ্টিক সঞ্চালন। সামষ্টিক সঞ্চালন উন্নয়ন সমষ্টি উন্নয়নের এমন এক পদক্ষেপ যেখানে সমষ্টি মানবীয় ও অমানবীয় সম্পদ সমূহকে দীর্ঘমেয়াদী লক্ষ্যার্জনের নিমিত্তে ত্যাগ করা হয়ে থাকে। এরূপ সম্পদ বিভাজন দেখা যায় সমষ্টির শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, সর্বোপরি জীবনযাত্রার মান নির্ধারণে বা জীবনযাত্রার মান উন্নয়নে ব্যবহার করা হয়ে থাকে। তাই সামষ্টিক সঞ্চালন সমষ্টির উন্নয়ন প্রক্রিয়ার অন্তর্ভুক্ত। সমষ্টি উন্নয়নের আরেকটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হচ্ছে সমষ্টি অনুশীলন সমাজকর্ম। সমষ্টি অনুশীলন সমাজকর্মে সমষ্টির সমস্যা সমাধানের লক্ষ্যে পরিকল্পিত পরিবর্তন করা হয়। এই অনুশীলনের ক্ষেত্রগুলো সামাজিক পরিকল্পনা, সাম্প্রদায়িক উন্নয়ন,
পদ্ধতি বিশ্লেষণ প্রভৃতি দ্বারা আবৃত হয়ে থাকে। তাছাড়া সমষ্টি উন্নয়ন সমাজকর্মের একটি আমরা জানি যে মৌলিক পদ্ধতি, যার দ্বারা সমষ্টির কাঙ্ক্ষিত যে উন্নয়ন, সেই উন্নয়ন করা হয়ে থাকে। এই জন্য সমষ্টির উন্নয়নে সমষ্টি সমাজকর্ম চর্চা প্রয়োজন। আমরা সর্বশেষ যে প্রক্রিয়া দেখি সেটি হচ্ছে সমষ্টির অংশগ্রহণ। খুবই একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। সমষ্টির উন্নয়ন মূলত জনসমষ্টিকে কেন্দ্র করে পরিচালিত হয়, যেখানে সমষ্টির অংশগ্রহণ অবশ্যই কি অপরিহার্য হয়ে পড়ে। কেননা এই উন্নয়নের লক্ষ্য হলো অনগ্রসর ও স্থবির জনগোষ্ঠী আর তাদের উন্নয়ন কার্যক্রমে সংশ্লিষ্ট না করা গেলে উন্নয়ন প্রক্রিয়া কাঙ্ক্ষিত ফল বয়ে আনা সম্ভব হয় না। তাই সমষ্টি উন্নয়নের ক্ষেত্রে সমষ্টি জনগণকে এই সমষ্টি উন্নয়নে অংশগ্রহণ করা অন্যতম কি প্রক্রিয়া হিসাবে চিহ্নিত করা হয়ে থাকে। পরিশেষে আমরা একথা বলি, সমষ্টি উন্নয়ন জনসমষ্টির অংশগ্রহণ ও অপপ্রচেষ্টা কিংবা যে সরকারি উদ্যোগে বা বেসরকারি উদ্যোগে পরিচালিত এগুলো এই প্রক্রিয়া, যেখানে অবহেলিত স্থবির অনগ্রসর জনগোষ্ঠীর আর্থিক ক্ষমতা পুনরুদ্ধার করা হয়ে থাকে। এক্ষেত্রে সমষ্টির মানবিক, অমানবিক বা যে সম্পদ সমূহ আছে যেগুলো বা সমস্যা সমূহ আছে সেগুলো চিহ্নিত করে এগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করা হয়ে থাকে। আর এই সমষ্টি উন্নয়নের ক্ষেত্রে সমষ্টির অর্থনৈতিক উন্নয়ন দেখা যায়, সমষ্টির ক্ষমতা গঠন, অহিংস আন্দোলন, এগুলো সাধারণত কি উন্নয়ন প্রক্রিয়াতে এগুলো অনুসরণ করা হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমি আশা করব অবশ্যই এই পয়েন্টগুলো তোমরা খাতায় লিখবা এবং আমি আশা করব অবশ্যই এই ক্লাসগুলো তোমরা অবশ্যই মনোযোগ সহকারে শুনবা। তো প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের পরিশেষে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।